খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। আপনি শুনছেন বেঙ্গলি অডিও বুক সিরিজ। বেঙ্গলি অডিও বুক সিরিজে 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হলো, তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর এখনো যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন বেঙ্গলি অডিও বুক সিরিজ। বেঙ্গলি অডিও বুক সিরিজে আজ আপনার জন্য গোরা উপন্যাসের 9ম পর্ব। অভিনয়ের অভ্যাস উপলক্ষে বিনয় প্রত্যয়ই আসে। সুচরিতা তাহার দিকে একবার চাহিয়া দেখে, তাহার পরে হাতের বইটার দিকে মন দেয়, অথবা নিজের ঘরে চলিয়া যায়। বিনয়ের একলা আসার অসম্পূর্ণতা প্রত্যহই তাহাকে আঘাত করে, কিন্তু সে কোনো প্রশ্ন করে না। অথচ দিনের পর দিন এমনিভাবে যতই যাইতে লাগিল, গোরার বিরুদ্ধে সুচরিতার মনের একটা অভিযোগ প্রতিদিন যেন তীব্রতর হইয়া উঠিতেছিল। গোরা যেন আসিবে বলিয়া প্রতিশ্রুতি হইয়াছিল, এমনি একটা ভাব যেন সেদিন ছিল। অবশেষে সুচরিতা যখন শুনিল গোরা নিতান্তই অকারণে কিছুদিনের জন্য কোথায় বেড়াইতে বাহির হইয়াছে, তাহার ঠিকানা নাই, তখন কথাটাকে সে একটা সামান্য সংবাদের মতো উড়াইয়া দিবার চেষ্টা করিল, কিন্তু কথাটা তাহার মনে বিধিয়াই রহিল। কাজ করিতে করিতে হঠাৎ এই কথাটা মনে পড়ে অন্যমনস্ক হইয়া আছে। হঠাৎ দেখে এই কথাটাই সে মনে মনে ভাবিতেছিল। গোরার সঙ্গে সেদিনকার আলোচনার পর তাহার এরূপ ও হঠাৎ অন্তর্ধান সুচরিতা একেবারেই আশা করে নাই। গোরার মতের সঙ্গে নিজের সংস্কারের এতদূর পার্থক্য থাকা সত্ত্বেও সেদিন তাহার অন্তঃকরণে বিদ্রোহের উজান হাওয়া কিছুমাত্র ছিল না। সেদিন সে গোরার মতগুলি স্পষ্ট বুঝিতেছিল কিনা বলা যায় না, কিন্তু গোরা মানুষটাকে সে যেন একরকম করিয়া বুঝিয়াছিল। গোরার মত যাই থাক না কেন, সে মতে যে মানুষকে ক্ষুদ্র করে নাই, অবজ্ঞার যোগ্য করে নাই, বরঞ্চ তাহার চিত্তের বলিষ্ঠতাকে যেন প্রত্যক্ষ গোচর করিয়া তুলিয়াছে, ইহা সেদিন সে প্রবলভাবে অনুভব করিয়াছে। এ সকল কথা আর কাহারও মুখে সে সহ্য করিতেই পারিত না। রাগ হইত, সে লোকটাকে মূঢ় মনে করিত, তাহাকে শিক্ষা দিয়া সংশোধন করিবার জন্য মনে চেষ্টার উত্তেজনা হইত। কিন্তু সেদিন গোরা সম্বন্ধে তাহার কিছুই হইল না। গোরার চরিত্রের সঙ্গে, বুদ্ধির তীক্ষ্ণতার সঙ্গে, অসন্দিগ্ধ বিশ্বাসের দৃঢ়তার সঙ্গে এবং মেঘমন্দ্র কণ্ঠস্বরের মর্মভেদী প্রবলতার সঙ্গে তাহার কথাগুলি মিলিত হইয়া একটা সজীব ও সত্য আকার ধারণ করিয়াছিল। এ সমস্ত মত সুচরিতা নিজে গ্রহণ না করিতে পারে, কিন্তু আর কেহ যদি ইহাকে এমনভাবে সমস্ত বুদ্ধি বিশ্বাস সমস্ত জীবন দিয়া গ্রহণ করে, তবে তাহাকে ধিক্কার দিবার কিছুই নাই। এমনকি বিরুদ্ধ সংস্কার অতিক্রম করিয়াও তাহাকে শ্রদ্ধা করা যাইতে পারে, এই ভাবটা সুচরিতাকে সেদিন সম্পূর্ণ অধিকার করিয়াছিল। মনের এই অবস্থাটা সুচরিতার পক্ষে একেবারে নূতন। মতের পার্থক্য সম্বন্ধে সে অত্যন্ত অসহিষ্ণু ছিল। পরেশবাবুর এক প্রকার নির্লিপ্ত সমাহিত শান্ত জীবনের দৃষ্টান্ত সত্ত্বেও সে সাম্প্রদায়িকতার মধ্যে বাল্যকাল হইতে বেষ্টিত ছিল বলিয়া মত জিনিসটাকে অতিশয় একান্ত করিয়া দেখিত। সেই দিনই প্রথম সে মানুষের সঙ্গে মতের সঙ্গে সম্মিলিত করিয়া দেখিয়া একটা যেন সজীব সমগ্র পদার্থের রহস্যময় সত্তা অনুভব করিল। মানব সমাজকে কেবল আমার পক্ষ এবং অন্য পক্ষ এই দুই সাদা কালো ভাগে অত্যন্ত বিচ্ছিন্ন করিয়া দেখিবার যে ভেদ দৃষ্টি, তাহাই সেদিন সে ভুলিয়াছিল এবং ভিন্ন মতের মানুষকে মুখ্যভাবে মানুষ বলিয়া এমন করিয়া দেখিতে পাইয়াছিল যে ভিন্ন মতটা তাহার কাছে গৌণ হইয়া গিয়াছিল।
সেদিন সুচরিতার অনুভব করিয়াছিল যে তাহার সঙ্গে আলাপ করিতে গোরা একটা আনন্দ বোধ করিতেছে। সে কি কেবলমাত্র নিজের মত প্রকাশ করিবারই আনন্দ? সেই আনন্দদানে সুচরিতারও কি কোনো হাত ছিল না? হয়তো ছিল না। হয়তো গোরার কাছে কোনো মানুষের কোনো মূল্য নাই। সে নিজের মত এবং উদ্দেশ্য লইয়াই একেবারে সকলের নিকট হইতে সুদূর হইয়া আছে। মানুষরা তাহার কাছে মত প্রয়োগ করিবার উপলক্ষ মাত্র। সুচরিতা এই কয়দিন বিশেষ করিয়া উপাসনায় মন দিয়াছিল। সে যেন পূর্বের চেয়েও পরেশবাবুকে বেশি করিয়া আশ্রয় করিবার চেষ্টা করিতেছিল। একদিন পরেশবাবু তাহার ঘরে একলা বসিয়া পড়িতেছিলেন। এমন সময় সুচরিতা তাহার কাছে চুপ করিয়া আসিয়া বসিল। পরেশবাবু বই টেবিলের উপর রাখিয়া জিজ্ঞাসা করিলেন, কি রাধে? সুচরিতা কহিল, কিছু না বলিয়া তাহার টেবিলের উপর যদিচ বই কাগজ প্রভৃতি গোছানোই ছিল, তবু সেগুলোকে নাড়িয়া চাড়িয়া অন্যরকম করিয়া গুছাইতে লাগিল। একটু পরে বলিয়া উঠিল, বাবা, আগে তুমি আমাকে যেরকম পড়াতে এখন সেরকম করে পড়াও না কেন? পরেশবাবু সস্নেহে একটুখানি হাসিয়া কহিলেন, আমার ছাত্রী যে আমার স্কুল থেকে পাশ করে বেরিয়ে গেছে, এখন তো তুমি নিজে পড়েই বুঝতে পারো। সুচরিতা কহিল, না, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমি আগের মতো তোমার কাছে পড়ব। আচ্ছা বেশ, কাল থেকে পড়াব। সুচরিতা আবার কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, বাবা, সেদিন বিনয়বাবু জাতিভেদের কথা অনেক বললেন, তুমি আমাকে সে সম্বন্ধে কিছু বুঝিয়ে বলো না কেন? পরেশবাবু কহিলেন, মা, তুমি তো জানোই, তোমরা আপনি ভেবে বুঝতে চেষ্টা করবে। আমার বা আর কারো মত কেবল অভ্যস্ত করার মতো ব্যবহার করবে না। আমি বরাবর তোমাদের সঙ্গে সেই রকম করেই ব্যবহার করেছি। প্রশ্নটা ঠিক মতো মনে জেগে উঠবার পূর্বেই সে সম্বন্ধে কোনো উপদেশ দিতে যাওয়ার আর ক্ষুধা পাবার পূর্বেই খাবার খেতে দেয়া একই। তাতে কেবল অরুচি এবং অপাক হয়। তুমি আমাকে যখনই প্রশ্ন জিজ্ঞাসা করবে, আমি যা বুঝি বলব। সুচরিতা কহিল, আমি তোমাকে প্রশ্নই জিজ্ঞাসা করছি, আমরা জাতিভেদকে নিন্দা করি কেন? পরেশবাবু কহিলেন, একটা বিড়াল পাতির কাছে বসে ভাত খেলে কোনো দোষ হয় না, অথচ একজন মানুষ সে ঘরে প্রবেশ করলে ভাত ফেলে দিতে হয়। মানুষের প্রতি মানুষের এমন অপমান এবং ঘৃণা যে জাতিভেদে জন্মায়, সেটাকে অধর্ম না বলে কি বলব? মানুষকে যারা এমন ভয়ানক অবজ্ঞা করতে পারে, তারা কখনোই পৃথিবীতে বড় হতে পারে না। অন্যের অবজ্ঞা তাদের সইতেই হবে। সুচরিতা গোরার মুখে শোনা কথার অনুসরণ করিয়া কহিল, এখনকার সমাজে যে বিকার উপস্থিত হয়েছে, তাতে অনেক দোষ থাকতে পারে। সে দোষ তো সমাজের সকল জিনিসেই ঢুকেছে। তাই বলে আসল জিনিসটাকে দোষ দেয়া যায় কি? পরেশবাবু তাহার স্বাভাবিক শান্তস্বরে কহিলেন, আসল জিনিসটা কোথায় আছে জানলে বলতে পারতুম। আমি চোখে দেখতে পাচ্ছি, আমাদের দেশে মানুষ মানুষকে অসহ্য ঘৃণা করছে এবং তাতে আমাদের সকলকে বিচ্ছিন্ন করে দিচ্ছে। এমন অবস্থায় একটা কাল্পনিক আসল জিনিসের কথা চিন্তা করে মন সান্ত্বনা মানে কই? সুচরিতা পুনশ্চ গোরাদের কথার প্রতিধ্বনি স্বরূপে কহিল, আচ্ছা, সকলকে সমদৃষ্টিতে দেখাই তো
আমাদের দেশের চরম তত্ত্ব ছিল। পরেশবাবু কহিলেন, সমদৃষ্টিতে দেখা জ্ঞানের কথা, হৃদয়ের কথা নয়। সমদৃষ্টির মধ্যে প্রেমও নেই, ঘৃণাও নেই। সমদৃষ্টির রাগ দেশের অতীত। মানুষের হৃদয় এমনতর হৃদয় ধর্মবিহীন জায়গায় স্থির দাঁড়িয়ে থাকতে পারে না। সেই জন্যে আমাদের দেশে এরকম সাম্যতত্ত্ব থাকা সত্ত্বেও নীচ জাতকে দেবালয়ে পর্যন্ত প্রবেশ করতে দেয়া হয় না। যদি দেবতার ক্ষেত্রেও আমাদের দেশে সাম্য না থাকে, তবে দর্শনশাস্ত্রের মধ্যে সে তত্ত্ব থাকলেও কি আর না থাকলেই বাকি। সুচরিতা পরেশবাবুর কথা অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া মনে মনে বুঝিতে চেষ্টা করিতে লাগিল। অবশেষে কহিল, আচ্ছা বাবা, তুমি বিনয়বাবুদের এসব কথা বোঝাবার চেষ্টা করো না কেন? পরেশবাবু একটু হাসিয়া কহিলেন, হ্যাঁ, বিনয়বাবুদের বুদ্ধি কম বলে যে এসব কথা বোঝেন না তা নয়, বরঞ্চ তাদের বুদ্ধি বেশি বলেই তারা বুঝতে চান না, কেবল বোঝাতেই চান। তারা যখন ধর্মের দিক থেকে, অর্থাৎ সকলের চেয়ে বড় সত্যের দিক থেকে এসব কথা অন্তরের সঙ্গে বুঝতে চাইবেন, তখন তোমার বাবার বুদ্ধির জন্যে তাদের অপেক্ষা করে থাকতে হবে না। এখন তারা অন্য দিক থেকে দেখছেন, এখন আমার কথা তাদের কোনো কাজেই লাগবে না। গোড়াদের কথা যদিও সুচরিতা শ্রদ্ধার সহিত শুনিয়াছিল, তবু তাহা তাহার সংস্কারের সহিত বিবাদ বাধাইয়া তাহার অন্তরের মধ্যে বেদনা দিতেছিল। সে শান্তি পাইতেছিল না। আজ পরেশবাবুর সঙ্গে কথা কহিয়া সে বিরোধ হইতে সে ক্ষণকালের জন্য মুক্তি লাভ করিল। গোরা, বিনয় বা আর কেহই যে পরেশবাবুর চেয়ে কোনো বিষয়ে ভালো বুঝে, এ কথা সুচরিতা কোনো মতেই মনে স্থান দিতে চায় না। পরেশবাবুর সঙ্গে যাহার মতের অনৈক্য হইয়াছে, সুচরিতা তাহার উপর রাগ না করিয়া থাকিতে পারে নাই। সম্প্রতি গোরার সঙ্গে আলাপের পর গোরার কথা একেবারে রাগ বা অবজ্ঞা করিয়া উড়াইয়া দিতে পারিতেছিল না বলিয়াই সুচরিতা এমন একটা কষ্ট বোধ করিতেছিল। সেই কারণেই আবার শিশুকালের মতো করিয়া পরেশবাবুকে তাহার ছায়াটির ন্যায় নিয়ত আশ্রয় করিবার জন্য তাহার হৃদয়ের মধ্যে ব্যাকুলতা উপস্থিত হইয়াছিল। চৌকি হইতে উঠিয়া দরজার কাছে পর্যন্ত গিয়া আবার ফিরিয়া আসিয়া সুচরিতা পরেশবাবুর পিছনে তাহার চৌকির পিঠের উপর হাত রাখিয়া কহিল, বাবা, আজ বিকালে আমাকে নিয়ে উপাসনা করো। পরেশবাবু কহিল, আচ্ছা। তাহার পরে নিজের শোবার ঘরে গিয়া দরজা বন্ধ করিয়া বসিয়া সুচরিতা গোরার কথাকে একেবারে অগ্রাহ্য করিবার চেষ্টা করিল। কিন্তু গোরার সেই বুদ্ধি ও বিশ্বাসের উদ্দীপ্ত মুখ তাহার চোখের সম্মুখে জাগিয়া রহিল। তাহার মনে হইতে লাগিল, গোরার কথা শুধু কথা নহে, সে যেন গোরা স্বয়ং। সে কথার আকৃতি আছে, গতি আছে, প্রাণ আছে, তাহা বিশ্বাসের বলে এবং স্বদেশ প্রেমের বেদনায় পরিপূর্ণ। তাহা মত নয় যে তাহাকে প্রতিবাদ করিয়াই চুকাইয়া দেয়া যাইবে। তাহা যে সম্পূর্ণ মানুষ, এবং সে মানুষ সামান্য মানুষ নহে, তাহাকে ঠেলিয়া ফেলিতে যে হাত ওঠে না। অত্যন্ত একটা দ্বন্দ্বের মধ্যে পড়িয়া সুচরিতার কান্না আসিতে লাগিল। কেহ যে তাহাকে এত বড় একটা দ্বিধার মধ্যে ফেলিয়া দিয়া সম্পূর্ণ উদাসীনের মতো অনায়াসে দূরে চলিয়া যাইতে পারে, এই কথা মনে করিয়া তাহার বুক ফাটিয়া যাইতে চাহিল। অথচ কষ্ট পাইতেছে বলিয়াও ধিক্কারের সীমা রহিল না। রবিবার দিন সকালে আনন্দময়ী পান সাজিতেছিলেন। শশীমুখী তাহার পাশে বসিয়া সুপারি কাটিয়া স্তূপাকার করিতেছিল।
এমন সময় বিনয় আসিয়া ঘরে প্রবেশ করিতেই শশীমুখী তাহার কোলের আঁচল হইতে সুপারি ফেলিয়া দিয়া তাড়াতাড়ি ঘর ছাড়িয়া পলাইয়া গেল। আনন্দময়ী একটুখানি মুচকিয়া হাসিলেন। বিনয় সকলেরই সঙ্গে ভাব করিতে পারিত। শশীমুখীর সঙ্গে এতদিন তাহার যথেষ্ট হৃদ্যতা ছিল। উভয় পক্ষেই পরস্পরের প্রতি খুব উপদ্রব চলিত। শশীমুখী বিনয়ের জুতা লুকাইয়া রাখিয়া তাহার নিকট হইতে গল্প আদায় করিবার উপায় বাহির করিয়াছিল। বিনয় শশীমুখীর জীবনের দুই একটা সামান্য ঘটনা অবলম্বন করিয়া তাহাতে যথেষ্ট রং ফলাইয়া দুই একটা গল্প বানাইয়া রাখিয়াছিল। তাহারই অবতারণা করিলে শশীমুখী বড়ই জব্দ হইত। প্রথমে সে বক্তার প্রতি মিথ্যা ভাষণের অপবাদ দিয়া উচ্চ কণ্ঠে প্রতিবাদের চেষ্টা করিত, তাহাতে হার মানিলে ঘর ছাড়িয়া পলায়ন করিত। সেও বিনয়ের জীবনচরিত বিকৃত করিয়া পাল্টা গল্প বানাইবার চেষ্টা করিয়াছে, কিন্তু রচনা শক্তিতে সে বিনয়ের সমকক্ষ না হওয়াতে এ সম্বন্ধে বড় একটা সফলতা লাভ করিতে পারে নাই। যা হোক, বিনয় এ বাড়িতে আসিলেই সব কাজ ফেলিয়া শশীমুখী তাহার সঙ্গে গোলমাল করিবার জন্য ছুটিয়া আসিত। এক একদিন তো এত উৎপাত করিত যে আনন্দময়ী তাহাকে ভর্ৎসনা করিতেন, কিন্তু দোষ তো তাহার একলার ছিল না। বিনয় তাহাকে এমনই উত্তেজিত করিয়া তুলিত যে আত্মসংবরণ করা তাহার পক্ষে অসম্ভব হইত। সেই শশীমুখী আজ যখন বিনয়কে দেখিয়া তাড়াতাড়ি ঘর ছাড়িয়া পলাইয়া গেল, তখন আনন্দময়ী হাসিলেন, কিন্তু সে হাসি সুখের হাসি নহে। বিনয়কেও এই ক্ষুদ্র ঘটনায় এমন আঘাত করিল যে সে কিছুক্ষণের জন্য চুপ করিয়া বসিয়া রহিল। বিনয়ের পক্ষে শশীমুখীকে বিবাহ করা যে কতখানি অসঙ্গত তাহা এইরূপ ছোটখাটো ব্যাপারেই ফুটিয়া ওঠে। বিনয় যখন সম্মতি দিয়াছিল তখন সে কেবল গোরার সঙ্গে তাহার বন্ধুত্বের কথাই চিন্তা করিয়াছিল, ব্যাপারটাকে কল্পনার দ্বারা অনুভব করে নাই। তাছাড়া আমাদের দেশে বিবাহটা যে প্রধানত ব্যক্তিগত নহে, তাহা পারিবারিক, এই কথা লইয়া বিনয় গৌরব করিয়া কাগজে অনেক প্রবন্ধ লিখিয়াছে। নিজেও এ সম্বন্ধে কোনো ব্যক্তিগত ইচ্ছা বা বৃতৃষ্ণাকে মনে স্থানও দেয় নাই। আজ শশীমুখী যে বিনয়কে দেখিয়া আপনার বর বলিয়া জিভ কাটিয়া পলাইয়া গেল, ইহাতে শশীমুখীর সঙ্গে তাহার ভাবী সম্বন্ধের একটা চেহারা তাহার কাছে দেখা দিল। মুহূর্তের মধ্যে তাহার সমস্ত অন্তঃকরণ বিদ্রোহী হইয়া উঠিল। গোরা যে তাহার প্রকৃতির বিরুদ্ধ তাহাকে কত দূর পর্যন্ত লইয়া যাইতেছিল, ইহা মনে করিয়া গোরার উপরে তাহার রাগ হইল, নিজের উপরে ধিক্কার জন্মিল, এবং আনন্দময়ী যে প্রথম হইতে এই বিবাহ নিষেধ করিয়াছেন তাহা স্মরণ করিয়া তাহার সূক্ষ্মদর্শিতায় তাহার প্রতি বিনয়ের মন বিস্ময় মিশ্রিত ভক্তিতে পূর্ণ হইয়া উঠিল। আনন্দময়ী বিনয়ের মনের ভাবটা বুঝিলেন। তিনি অন্যদিকে তাহার মনকে ফিরাইবার জন্য বলিলেন, কাল গোরার চিঠি পেয়েছি বিনয়। বিনয় একটু অন্যমনস্কভাবে কহিল, কি লিখেছে? আনন্দময়ী কহিলেন, নিজের খবর বড় একটা কিছু দেয়নি, দেশের ছোট লোকদের দুর্দশা দেখে দুঃখ করে লিখেছে। ঘোষপাড়া বলে কোন এক গ্রামে ম্যাজিস্ট্রেট কি সব অন্যায় করছে তারই বর্ণনা করেছে। গোরার প্রতি একটা বিরুদ্ধ ভাবের উত্তেজনা হইতেই অসহিষ্ণু হইয়া বিনয় বলিয়া উঠিল, গোরার ওই পরের দিকেই দৃষ্টি, আর আমরা সমাজের বুকের উপরে বসে প্রতিদিন যে সব অত্যাচার করছি তা কেবলই মার্জনা করতে হবে, আর বলতে হবে এমন সৎকর্ম আর কিছু হতে পারে না। হঠাৎ গোরার উপরে এইরূপ দোষারোপ করিয়া বিনয় যেন অন্য পক্ষ বলিয়া নিজেকে দাঁড় করাইল দেখিয়া আনন্দময়ী হাসিলেন। বিনয় কহিল, মা, তুমি হাসছ? মনে করছো হঠাৎ বিনয় এমন রাগ করে উঠল কেন? কেন রাগ হয় তোমাকে বলি। সুধীর সেদিন আমাকে তাদের নৈহাটি স্টেশনে তার এক বন্ধুর বাগানে নিয়ে গিয়েছিল। আমরা শেয়ালদা ছাড়তেই বৃষ্টি আরম্ভ হলো। সোদপুর স্টেশনে যখন গাড়ি থামলো দেখি
একটি সাহেবী কাপড় পরা বাঙালি নিজে মাথায় দিব্যি ছাতা দিয়ে তার স্ত্রীকে গাড়ি থেকে নামাল। স্ত্রীর কোলে একটি শিশু ছিল। গায়ে মোটা চাদরটা দিয়ে সেই ছেলেটিকে কোনো মতে ঢেকে খোলা স্টেশনে এক ধারে দাঁড়িয়ে সে বেচারি শীতে ও লজ্জায় জড়সড় হয়ে ভিজতে লাগলো। তার স্বামী জিনিসপত্র নিয়ে ছাতা মাথায় দিয়ে হাঁক ডাক বাঁধিয়ে দিল। আমার এক মুহূর্তে মনে পড়ে গেল সমস্ত বাংলাদেশে কি রোদ্রে কি বৃষ্টিতে, কি ভদ্র কি অভদ্র, কোনো স্ত্রীলোকের মাথায় ছাতা নেই। যখন দেখলুম স্বামীটা নির্লজ্জভাবে মাথায় ছাতা দিয়েছে আর তার স্ত্রী গায়ে চাদর ঢাকা দিয়ে নীরবে ভিজছে, এই ব্যবহারটাকে মনে মনেও নিন্দা করছে না এবং স্টেশন শুদ্ধ কোনো লোকের মনে এটা কিছুমাত্র অন্যায় বলে বোধ হচ্ছে না, তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছি আমরা স্ত্রীলোকদের অত্যন্ত সমাদর করি, তাদের লক্ষ্মী বলে দেবী বলে জানি। এ সমস্ত অলি কাব্য কথা আর কোনোদিন মুখেও উচ্চারণ করব না। আমরা দেশকে বলি মাতৃভূমি, কিন্তু দেশের সেই নারী মূর্তির মহিমা দেশের স্ত্রী লোকেদের মধ্যে যদি প্রত্যক্ষ না করি, বুদ্ধিতে শক্তিতে কর্তব্যবোধের ঐদার্যে আমাদের বেদে যদি পূর্ণ পরিণত সতেজ সবলভাবে আমরা না দেখি, ঘরের মধ্যে দুর্বলতা সংকীর্ণতা এবং অপরিণতি দেখতে পাই, তাহলে কখনোই দেশের উপলব্ধি আমাদের কাছে উজ্জ্বল হয়ে উঠবে না। নিজের উৎসাহে হঠাৎ লজ্জিত হইয়া বিনয় স্বাভাবিক সুরে কহিল, মা, তুমি ভাবছ বিনয় মাঝে মাঝে এইরকম বড় বড় কথায় বক্তৃতা করে থাকে। আজও তাকে বক্তৃতায় পেয়েছে। অভ্যাসবশত আমার কথাগুলো বক্তৃতার মতো হয়ে পড়ে। আজ আমার কিন্তু বক্তৃতা নয়, দেশের মেয়েরা যে দেশের কতখানি আগে আমি তা ভালো করে বুঝতেই পারিনি, কখনো চিন্তাও করিনি। মা, আর বেশি বকব না। আমি বেশি কথা কই বলে আমার কথাকে কেউ আমারই মনের কথা বলে বিশ্বাস করেনি। এবার থেকে কথা কমাব বলিয়া বিনয় আর বিলম্ব না করিয়া উৎসাহদীপ্ত চিত্তে প্রস্থান করিল। আনন্দময়ী মহিমকে ডাকাইয়া বলিলেন, বাবা, বিনয়ের সঙ্গে আমাদের শশীমুখীর বিবাহ হবে না। মহিম, কেন? তোমার অমত আছে? আনন্দময়ী, এ সম্বন্ধে শেষ পর্যন্ত টিকবে না বলেই আমার অমত, নইলে অমত করব কেন? মহিম, গোরা রাজি হয়েছে, বিনয়ও রাজি, তবে টিকবে না কেন? অবশ্য তুমি যদি মত না দাও তাহলে বিনয় এ কাজ করবে না, সে আমি জানি। আনন্দময়ী, আমি বিনয়কে তোমার চেয়ে ভালো জানি। মহিম, গোরার চেয়েও? হ্যাঁ, গোরার চেয়েও ভালো জানি। সেই জন্যেই সকল দিক ভেবে আমি মত দিতে পারছি না। আচ্ছা, গোরা ফিরে আসুক। আনন্দময়ী, মহিম, আমার কথা শোনো। এ নিয়ে যদি বেশি পীড়াপিড়ি করো তাহলে শেষকালে একটা গোলমাল হবে। আমার ইচ্ছা নয় যে গোরা বিনয়কে এ নিয়ে কোনো কথা বলে। আচ্ছা, দেখা যাবে বলিয়া মহিম মুখে একটা পান লইয়া রাগ করিয়া ঘর হইতে চলিয়া গেল। ম্যাজিস্ট্রেট ব্রাউনলো সাহেব দিবাবসানে নদীর ধারে রাস্তায় পদব্রজে বেড়াইতেছেন, সঙ্গে হারানবাবু রহিয়াছেন। কিছু দূরে গাড়িতে তাহার মেম পরেশবাবুর মেয়েদের লইয়া হাওয়া খাইতে বাহির হইয়াছে। ব্রাউনলো সাহেব গার্ডেন পার্টিতে মাঝে মাঝে বাঙালি ভদ্রলোকদিগকে তাহার বাড়িতে নিমন্ত্রণ করিতেন। জিলার এন্ট্রান্স স্কুলে প্রাইজ বিতরণ উপলক্ষে তিনি সভাপতির কাজ করিতেন। কোনো সম্পন্ন লোকের বাড়িতে বিবাহাদি ক্রিয়াকর্মে তাহাকে আহ্বান করিলে তিনি গৃহকর্তার অভ্যর্থনা গ্রহণ করিতেন। এমনকি যাত্রা গানের মজলিসে আহুত হইয়া তিনি
একটা বড় কেদারায় বসিয়া কিছুক্ষণের জন্য ধৈর্য সহকারে গান শুনিতে চেষ্টা করিতেন। তাহার আদালতে গভর্নমেন্ট প্লিডারের বাড়িতে গত পূজার দিন যাত্রায় যে দুই ছোকরা ভিস্তি ও মেথরানি সাজিয়াছিল, তাহাদের অভিনয়ে তিনি বিশেষ আনন্দ প্রকাশ করিয়াছিলেন এবং তাহার অনুরোধ ক্রমে একাধিকবার তাদের অংশ তাহার সম্মুখে পুনরাবৃত হইয়াছিল। তাহার স্ত্রী মিশনারির কন্যা ছিলেন। তাহার বাড়িতে মাঝে মাঝে মিশনারি মেয়েদের চা পান সভা বসিত। জেলায় তিনি একটি মেয়ে স্কুল স্থাপন করিয়াছিলেন এবং যাহাতে সে স্কুলে ছাত্রীর অভাব না হয় সেজন্য তিনি যথেষ্ট চেষ্টা করিতেন। পরেশবাবুর বাড়িতে মেয়েদের মধ্যে বিদ্যা শিক্ষার চর্চা দেখিয়া তিনি তাহাদিগকে সর্বদা উৎসাহ দিতেন। দূরে থাকিলেও মাঝে মাঝে চিঠিপত্র চালাইতেন ও ক্রিসমাসের সময় তাহাদিগকে ধর্মগ্রন্থ উপহার পাঠাইতেন। মেলা বসিয়াছে, তদ উপলক্ষে হারানবাবু, সুধীর ও বিনয়ের সঙ্গে বরদা সুন্দরী ও মেয়েরা সকলেই আসিয়াছেন। তাহাদিগকে ইন্সপেকশন বাংলায় স্থান দেয়া হইয়াছে। পরেশবাবু এই সমস্ত গোলবালের মধ্যে কোনো মতেই থাকিতে পারেন না। এই জন্য তিনি একলা কলিকাতাতেই রহিয়া গিয়াছেন। সুচরিতা তাহার সঙ্গ রক্ষার জন্য তাহার কাছে থাকিতে অনেক চেষ্টা পাইয়াছিল, কিন্তু পরেশ ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণে কর্তব্য পালনের জন্য সুচরিতাকে বিশেষ উপদেশ দিয়াই পাঠাইয়া দিলেন। আগামী পরশ্য কমিশনার সাহেব ও সস্ত্রীক ছোট লাটের সম্মুখে ম্যাজিস্ট্রেটের বাড়িতে ডিনারের পরে ইভিনিং পার্টিতে পরেশবাবুর মেয়েদের দ্বারা অভিনয় আবৃত্তি প্রভৃতি হইবার কথা স্থির হইয়াছে। সেজন্য ম্যাজিস্ট্রেটের অনেক ইংরেজ বন্ধু জেলা ও কলিকাতা হইতে আহুত হইয়াছেন। কয়েকজন বাছা বাছা বাঙালি ভদ্রলোকেরও উপস্থিত হইবার আয়োজন হইয়াছে। তাহাদের জন্য বাগানে একটি তাঁবুতে ব্রাহ্মণ পাচক কর্তৃক প্রস্তুত জলযোগেরও ব্যবস্থা হইবে এইরূপ শোনা যাইতেছে। হারানবাবু অতি অল্পকালের মধ্যেই উচ্চভাবের আলাপে ম্যাজিস্ট্রেট সাহেবকে বিশেষ সন্তুষ্ট করিতে পারিয়াছিলেন। খ্রিস্টান ধর্মশাস্ত্রে হারানবাবুর অসামান্য অভিজ্ঞতা দেখিয়া সাহেব আশ্চর্য হইয়া গিয়াছিলেন এবং খ্রিস্টান ধর্ম গ্রহণে তিনি অল্প একটু মাত্র বাধা কেন রাখিয়াছেন এই প্রশ্নও হারানবাবুকে জিজ্ঞাসা করিয়াছিলেন। আজ অপরাহ্নে নদী তীরের পথে হারানবাবুর সঙ্গে তিনি ব্রাহ্ম সমাজের কার্যপ্রণালী ও হিন্দু সমাজের সংস্কার সাধন সম্বন্ধে গভীরভাবে আলোচনায় নিযুক্ত ছিলেন। এমন সময় গোরা গুড ইভিনিং স্যার বলিয়া তাহার সম্মুখে আসিয়া দাঁড়াইল। কাল সে ম্যাজিস্ট্রেটের সহিত দেখা করিবার চেষ্টা করিতে গিয়া বুঝিয়াছে যে সাহেবের চৌকাট উত্তীর্ণ হইতে গেলে তাহার পেয়াদার মাসুল যোগাইতে হয়। এরূপ দণ্ড ও অপমান স্বীকার করিতে অসম্মত হইয়া আজ সাহেবের হাওয়া খাইবার অবকাশে সে তাহার সহিত দেখা করিতে আসিয়াছে। এই সাক্ষাৎকালে হারানবাবু ও গোরা উভয় পক্ষ হইতেই পরিচয়ের কোনো লক্ষণ প্রকাশ হইল না। লোকটাকে দেখিয়া সাহেব কিছু বিস্মিত হইয়া গেলেন। এমন 6 ফুটের চেয়ে লম্বা, হাড় মোটা, মজবুত মানুষ তিনি বাংলাদেশে পূর্বে দেখিয়াছেন বলিয়া মনে করিতে পারিলেন না। ইহার দেহের বর্ণও সাধারণ বাঙালির মতো নহে। গায়ে একখানা খাকি রঙের পাঞ্জাবি জামা, ধুতি মোটা ও মলিন, হাতে এক গাছা বাঁশের লাঠি, চাদরখানাকে মাথায় পাগড়ির মতো বাঁধিয়াছে। গোরা ম্যাজিস্ট্রেটকে কহিল, আমি চর ঘোষপুর হইতে আসিতেছি। ম্যাজিস্ট্রেট এক প্রকার বিস্ময়সূচক শীষ দিলেন। ঘোষপুরে তদন্ত কার্যে একজন বিদেশি বাধা দিতে আসিয়াছে সে সংবাদ তিনি গতকল্যই পাইয়াছিলেন। তবে এই লোকটাই সে। গোরাকে আপাদমস্তক তীক্ষ্ণভাবে একবার নিরীক্ষণ করিলেন এবং জিজ্ঞাসা করিলেন,
তুমি কোন জাত? গোরা কহিল, আমি বাঙালি ব্রাহ্মণ। সাহেব কহিলেন, ও, খবরের কাগজের সঙ্গে তোমার যোগ আছে বুঝি? গোরা কহিল, না। ম্যাজিস্ট্রেট কহিলেন, তবে ঘোষপুর চরে তুমি কি করতে এসেছ? গোরা কহিল, ভ্রমণ করতে করতে সেখানে আশ্রয় নিয়েছিল। পুলিশের অত্যাচারে গ্রামের দুর্গতি চিহ্ন দেখে এবং আরও উপদ্রবের সম্ভাবনা আছে জেনে প্রতিকারের জন্য আপনার কাছে এসেছি। ম্যাজিস্ট্রেট কহিলেন, চর ঘোষপুরের লোকগুলো অত্যন্ত বদমায়েশ, সে কথা তুমি জানো? গোরা কহিল, তারা বদমায়েশ নয়, তারা নির্ভীক, স্বাধীন চেতা। তারা অন্যায় অত্যাচার নীরবে সহ্য করতে পারে না। ম্যাজিস্ট্রেট চটিয়া গেলেন। তিনি মনে মনে ঠিক করলেন, নব্য বাঙালি ইতিহাসের পুঁথি পড়িয়া কতগুলা বুলি শিখিয়াছে। ইনসাফারেবল, এখানকার অবস্থা তুমি কিছুই জানো না বলিয়া ম্যাজিস্ট্রেট গোরাকে খুব একটা ধমক দিলেন। আপনি এখানকার অবস্থা আমার চেয়ে অনেক কম জানেন। গোরা মেঘমন্দ্র স্বরে জবাব করিল। ম্যাজিস্ট্রেট কহিল, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি যদি ঘোষপুরের ব্যাপার সম্বন্ধে কোনো প্রকার হস্তক্ষেপ করো তাহলে খুব সস্তায় নিষ্কৃতি পাবে না। গোরা কহিল, আপনি যখন অত্যাচারের প্রতিবিধান করবেন না বলে মনস্থির করেছেন এবং গ্রামের লোকের বিরুদ্ধে আপনার ধারণা যখন বদ্ধমূল, তখন আমার আর কোনো উপায় নেই। আমি গ্রামের লোকদের নিজের চেষ্টায় পুলিশের বিরুদ্ধে দাঁড়াবার জন্য উৎসাহিত করব। ম্যাজিস্ট্রেট চলিতে চলিতে হঠাৎ থামিয়া দাঁড়াইয়া বিদ্যুতের মতো গোড়ার দিকে ফিরিয়া গর্জিয়া উঠিলেন, কি এত বড় স্পর্ধা! গোরা দ্বিতীয় কোনো কথা না বলিয়া ধীর গমনে চড়িয়া গেল। ম্যাজিস্ট্রেট কহিলেন, হারানবাবু, আপনাদের দেশের লোকদের মধ্যে এ সকল কিসের লক্ষণ দেখা যাইতেছে? হারানবাবু কহিলেন, লেখাপড়া তো তেমন গভীরভাবে হইতেছে না, বিশেষত দেশে আধ্যাত্মিক ও চারিত্র নৈতিক শিক্ষা একেবারেই নাই বলিয়াই এরূপ ঘটিতেছে। ইংরেজি বিদ্যার যেটা শ্রেষ্ঠ অংশ সেটা গ্রহণ করিবার অধিকার ইহাদের হয় নাই। ভারতবর্ষে ইংরেজের রাজত্ব যে ঈশ্বরের বিধান, এই অকৃতজ্ঞরা এখনো তাহা স্বীকার করিতে চাহিতেছে না। তাহার একমাত্র কারণ ইহারা কেবল পড়া মুখস্থ করিয়াছে, কিন্তু ইহাদের ধর্মবোধ নিতান্তই অপরিণত। ম্যাজিস্ট্রেট কহিলেন, খ্রিস্টকে স্বীকার না করিলে ভারতবর্ষে ধর্মবোধ কখনোই পূর্ণতা লাভ করিবে না। হারানবাবু কহিলেন, সে এক হিসাবে সত্য। এ বলিয়া খ্রিস্টকে স্বীকার করা সম্বন্ধে একজন খ্রিস্টানের সঙ্গে হারানবাবুর মতের কোন অংশে কতটুকু ঐক্য এবং কোথায় অনৈক্য তাহাই লইয়া হারানবাবু ম্যাজিস্ট্রেটের সহিত সূক্ষ্মভাবে আলাপ করিয়া তাহাকে এই কথা প্রসঙ্গে এতই নিবিষ্ট করিয়া রাখিয়াছিলেন যে মেম সাহেব যখন পরেশবাবুর মেয়েদিগকে গাড়ি করিয়া ডাক বাংলায় পৌঁছাইয়া দিয়া ফিরিবার পথে তাহার স্বামীকে কহিলেন, হ্যারি, ঘরে ফিরিতে হইবে, তিনি চমকিয়া উঠিয়া ঘড়ি খুলিয়া কহিলেন, বাইজব, 8:20 গাড়িতে উঠিবার সময় হারানবাবুর কর নিপীড়ন করিয়া বিদায় সম্ভাষণ পূর্বক কহিলেন, আপনার সহিত আলাপ করিয়া আমার সন্দেহ খুব সুখে কাটিয়াছে। হারানবাবু ডাক বাংলায় ফিরিয়া আসিয়া ম্যাজিস্ট্রেটের সহিত তাহার আলাপের বিবরণ বিস্তারিত করিয়া বলিলেন, কিন্তু গোরার সহিত সাক্ষাতের কোনো উল্লেখ মাত্র করিলেন না। কোন রকম অপরাধ বিচার না করিয়া কেবলমাত্র গ্রামকে শাসন করিবার জন্য 47 জন আসামিকে হাজতে দেয়া হইয়াছে। ম্যাজিস্ট্রেটের সহিত সাক্ষাতের পর গোরা উকিলের সন্ধানে বাহির হইল। কোন লোকের কাছে খবর পাইল সাতকড়ি হালদার এখনকার একজন ভালো উকিল।
সাতকড়ির বাড়ি যাইতেই সে বলিয়া উঠিল, বাহ গোরা যে, তুমি এখানে? গোরা যা মনে করিয়াছিল তাই বটে। সাতকড়ি গোরার সহপাঠী। গোরা কহিল, চর ঘোষপুরের আসামিদিগকে জামিনে খালাস করিয়া তাহাদের মোকদ্দমা চালাইতে হইবে। সাতকড়ি কহিল, জামিন হবে কি? গোরা কহিল, আমি হব। সাতকড়ি কহিল, তুমি ৪৭ জনের জামিন হবে? তোমার এমন কি সাধ্য আছে? গোরা কহিল, যদি মোক্তাররা মিলে জামিন হয় তার ফি আমি দেব। সাতকড়ি কহিল, টাকা কম লাগবে না? পরদিন ম্যাজিস্ট্রেটের এজলাসে জামিন খালাসের দরখাস্ত হইল। ম্যাজিস্ট্রেট গতকাল্যকার সেই মলিন বস্ত্রধারী পাগড়ি পরা বীর মূর্তির দিকে একবার কটাক্ষ নিক্ষেপ করিলেন এবং দরখাস্ত অগ্রাহ্য করিয়া দিলেন। ১৪ বৎসরের ছেলে হইতে ৮০ বৎসরের বুড়া পর্যন্ত হাজতে পচিতে লাগিল। গোরা ইহাদের হইয়া লড়িবার জন্য সাতকড়িকে অনুরোধ করিল। সাতকড়ি কহিল, সাক্ষী পাবে কোথায়? যারা সাক্ষী হতে পারত তারা সবাই আসামি। তারপরে এই সাহেব মারা মামলার তদন্তে চোটে এ অঞ্চলের লোক অতিষ্ঠ হয়ে উঠেছে। ম্যাজিস্ট্রেটের ধারণা হয়েছে ভিতরে ভিতরে ভদ্রলোকের যোগ আছে। হয়তোবা লোক যদি একরকম স্পর্ধা পায় তাহলে অরক্ষিত অসহায় ইংরেজরা আর মফস্বলে বাস করতেই পারবে না। ইতিমধ্যে দেশের লোক দেশে টিকতে পারছে না, এমনই হচ্ছে। অত্যাচার হচ্ছে জানি, কিন্তু কিছু করবার জো নেই। গোরা গর্জিয়া উঠিয়া কহিল, কেন জো নেই? সাতকড়ি হাসিয়া কহিল, তুমি স্কুলে যেমনটি ছিলে এখনো ঠিক তেমনটিই আছো দেখছি। জো নেই মানে আমাদের ঘরে স্ত্রীপুত্র আছে। রোজ উপার্জন না করলে অনেকগুলো লোককে উপবাস করতে হবে। পরের দায় নিজের ঘাড়ে নিয়ে মরতে রাজি হয় এমন লোক সংসারে বেশি নেই। বিশেষত যে দেশে সংসার জিনিসটি বড় ছোটখাটো জিনিস নয়। যাদের উপর ১০ জন নির্ভর করে তারা সেই ১০ জন ছাড়া অন্য ১০ জনের দিকে তাকাবার অবকাশই পায় না। গোরা কহিল, তাহলে এদের জন্য কিছুই করবে না? হাইকোর্টে মোশন করে যদি? সাতকড়ি অধীর হইয়া কহিল, আরে ইংরেজ মেরেছ যে, সেটা দেখছো না? প্রত্যেক ইংরেজটিই তো রাজা। একটা ছোট ইংরেজকে মারলেও যে সেটা একটা ছোট রকম রাজবিদ্রোহ। যেটাতে কিছু ফল হবে না সেটার জন্য মিথ্যে চেষ্টা করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের কপানলে পড়বে, সে আমার দ্বারা হবে না। কলকাতায় গিয়া সেখানকার কোনো উকিলের সাহায্যে কিছু সুবিধা হয় কিনা তাহাই দেখিবার জন্য পরদিন 10:30টার গাড়িতে রওনা হইবার অভিপ্রায়ে গোরা যাত্রা করিয়াছে। এমন সময় বাধা পড়িয়া গেল। এখানকার মেলা উপলক্ষে কলিকাতার একদল ছাত্রের সহিত এখানকার স্থানীয় ছাত্রদলের ক্রিকেট যুদ্ধ স্থির হইয়াছে। হাত পাকাইবার জন্য কলিকাতার ছেলেরা আপন দলের মধ্যেই খেলিতেছিল। ক্রিকেটের গোলা লাগিয়া একটি ছেলে পায়ে গুরুতর আঘাত লাগে। মাঠের ধারে একটা বড় পুষ্করিণী ছিল। আহত ছেলেটিকে 2টি ছাত্র ধরিয়া সেই পুষ্করিণীর তীরে রাখিয়া চাদর ছিঁড়িয়া জলে ভিজাইয়া তাহার পা বাঁধিয়া দিতেছিল। এমন সময় হঠাৎ কোথা হইতে একটা পাহাড়ওয়ালা আসিয়াই একেবারে একজন ছাত্রের ঘাড়ে হাত দিয়া ধাক্কা মারিয়া তাহাকে অকথ্য ভাষায় গালি দিল। পুষ্করিণীটি পানীয় জলের জন্য রিজার্ভ করা, ইহার জলে নামা নিষেধ। কলিকাতার ছাত্র তাহা জানিত না। জানিলেও অকস্মাৎ পাহারাওয়ালার কাছে এরূপ অপমান সহ্য করা তাহাদের অভ্যাস ছিল না। গায়েও জোর ছিল, তাই অপমানে যথোচিত প্রতিকার আরম্ভ করিয়া দিল। এই দৃশ্য দেখিয়া 4-5 জন কনস্টেবল ছুটিয়া আসিল। ঠিক এমন সময়টিতেই সেখানে গোরা আসিয়া উপস্থিত। ছাত্ররা গোরাকে চিনিত। গোরা তাহাদিগকে লইয়া
অনেক দিন ক্রিকেট খেলাইয়াছে। গোরা যখন দেখিল ছাত্রদিগকে মারিতে মারিতে ধরিয়া লইয়া যাইতেছে, সে সহিতে পারিল না। সে কহিল, খবরদার, মারিস নে। পাহারাওয়ালার দল তাহাকেও অশ্রাব্য গালি দিতেই গোরা ঘুষি ও লাথি মারিয়া এমন একটা কাণ্ড করিয়া তুলিল যে রাস্তায় লোক জমিয়া গেল। এদিকে দেখিতে দেখিতে ছাত্রের দল জুটিয়া গেল। গোরার উৎসাহ ও আদেশ পাইয়া তাহারা পুলিশকে আক্রমণ করিতেই পাহারাওয়ালার দল রণে ভঙ্গ দিল। দর্শক রূপে রাস্তার লোকে অত্যন্ত আমোদ অনুভব করিল। কিন্তু বলা বাহুল্য, এই তামাশা গোরার পক্ষে নিতান্ত তামাশা হইল না। বেলা যখন ৩-৪টে, ডাক বাংলায় বিনয়, হারানবাবু এবং মেয়েরা রিহার্সেলে প্রবৃত্ত আছে। এমন সময় বিনয়ের পরিচিত ২ জন ছাত্র আসিয়া খবর দিল, গোরাকে এবং কয়জন ছাত্রকে পুলিশে গ্রেফতার করিয়া লইয়া হাজতে রাখিয়াছে। আগামীকাল ম্যাজিস্ট্রেটের নিকটে প্রথম এজলাসেই ইহার বিচার হইবে। গোরা হাজতে, এ কথা শুনিয়া হারানবাবু ছাড়া আর সকলেই একেবারে চমকিয়া উঠিল। বিনয় তখনই ছুটিয়া প্রথমে তাহাদের সহপাঠী সাতকড়ি হালদারের নিকট গিয়া তাহাকে সমস্ত জানাইল এবং তাহাকে সঙ্গে লইয়া হাজতে গেল। সাতকড়ি তাহার পক্ষে ওকালতি ও তাহাকে এখনই জামিনে খালাসের চেষ্টা করিবার প্রস্তাব করিল। গোরা বলিল, না, আমি উকিলও রাখব না, আমাকে জামিনে খালাসেরও চেষ্টা করতে হবে না। সে কি কথা? সাতকড়ি বিনয়ের দিকে ফিরিয়া কহিল, দেখছ, কে বলবে গোরা স্কুল থেকে বেরিয়েছে? ওর বুদ্ধিশুদ্ধি ঠিক সেই রকমই আছে। গোরা কহিল, দৈবাত আমার টাকা আছে, বন্ধু আছে বলেই হাজও তার হাতকড়ি থেকে আমি খালাস পাব, সে আমি চাইনি। আমাদের দেশের যে ধর্মনীতি, তাতে আমরা জানি সুবিচার করার গরজ রাজার, প্রজার প্রতি অবিচার রাজারাই অধর্ম। কিন্তু এ রাজ্যে উকিলের কড়ি না জোগাতে পেরে প্রজা যদি হাজতে পচে, জেলে মরে, রাজার মাথার উপর থাকতে ন্যায় বিচার পয়সা দিয়ে কিনতে যদি সর্বশান্ত হতে হয়, তবে এমন বিচারের জন্যে আমি সিকি পয়সা খরচ করতে চাইনি। সাতকড়ি কহিল, কাজীর আমলে যে ঘুষ দিতেই মাথা বিকিয়ে যেত। গোরা কহিল, ঘুষ দেয়া তো রাজার বিধান ছিল না, সে কাজই মন্দ ছিল, সে ঘুষ নিত, এ আমলেও সেটা আছে। কিন্তু এখন রাজদারি বিচারের জন্য দাঁড়াতে গেলেই বাদী হোক, প্রতিবাদী হোক, দোষী হোক, নির্দোষ হোক, প্রজাকে চোখের জল ফেলতেই হবে। যে পক্ষ নির্ধন, বিচারের লড়াইয়ে জিত হার দুই তার পক্ষে সর্বনাশ। তারপরে রাজা যখন বাদী আর আমার মতো লোক প্রতিবাদী, তখন তার পক্ষে উকিল, ব্যারিস্টার আর আমি যদি জোটাতে পারলুম তো ভালো, নইলে অদৃষ্টে যা থাকে। বিচারে যদি উকিলের সাহায্যের প্রয়োজন না থাকে, তবে সরকারি উকিল আছে কেন? যদি প্রয়োজন থাকে তো গভর্নমেন্টের বিরুদ্ধ পক্ষ কেন নিজের উকিল নিজে জোটাতে বাধ্য হবে? এ কি প্রজার সঙ্গে শত্রুতা? এ কি রকমের রাজধর্ম? সাতকড়ি কহিল, ভাই চটো কেন? সিভিলাইজেশন সস্তা জিনিস নয়। সূক্ষ্ম বিচার করতে গেলে সূক্ষ্ম আইন করতে হয়। সূক্ষ্ম আইন করতে গেলেই আইনের ব্যবসায়ী না হলে কাজ চলেই না। ব্যবসা চালাতে গেলেই কেনা বেচা এসে পড়ে। অতএব সভ্যতার আদালত আপনি বিচার কেনা বেচার হাট হয়ে উঠবেই। যার টাকা নেই তার ঠকবার সম্ভাবনা থাকবেই। তুমি রাজা হলে কি করতে বলো দেখি? গোরা কহিল, যদি এমন আইন করতুম যে ১,০০০-১,৫০০ টাকা বেতনের বিচারকের বুদ্ধিতেও তার রহস্য ভেদ হওয়া সম্ভব হতো না, তাহলে হতবাঘা বাদী প্রতিবাদী উভয় পক্ষের জন্য উকিল সরকারি খরচে নিযুক্ত করে দিত। বিচার ভালো হওয়ার খরচা প্রজার ঘাড়ে চাপিয়া দিয়া সুবিচারের গৌরব করে পাঠান মোগলদের গাল দিতুম না। সাতকড়ি কহিল, বেশ কথা, সে শুভদিন যখন আসেনি, তুমি যখন রাজা হওনি, সম্প্রতি তুমি যখন সভ্য রাজার আদালতে আসামি, তখন তোমাকে হয় গাটের কড়ি খরচ করতে হবে, নয়
উকিল বন্ধুর শরণাপন্ন হতে হবে, নয়তো তৃতীয় গতিটা সদ্গতি হবে না। গোরা জেদ করিয়া কহিল, কোনো চেষ্টা না করে যে গতি হতে পারে, আমার সেই গতিই হোক। এ রাজ্যে সম্পূর্ণ নিরুপায়ের যে গতি, আমারও সেই গতি। বিনয় অনেক অনুনয় করিল, কিন্তু গোরা তাহাতে কর্ণপাত মাত্র করিল না। সে বিনয়কে জিজ্ঞাসা করিল, তুমি হঠাৎ এখানে কি করে উপস্থিত হলে? বিনয় মুখ ঈষৎ রক্তাক্ত হইয়া কহিল, গোরা যদি আজ হাজতে না থাকিত, তবে বিনয় হয়তো কিছু বিদ্রোহের স্বরেই তাহার এখানে উপস্থিতির কারণটা বলিয়া দিত। আজ স্পষ্ট উত্তরটা তাহার মুখে বাঁধিয়া গেল। কহিল, আমার কথা পরে হবে, এখন তোমার। গোরা কহিল, আমি তো আজ রাজার অতিথি, আমার জন্যে রাজা স্বয়ং ভাবছেন, তোমাদের আর কারো ভাবতে হবে না। বিনয় জানিত গোরাকে টলানো সম্ভব নয়, অতএব উকিল রাখার চেষ্টা ছাড়িয়া দিতে হইল। বলিল, তুমি তো খেতে এখানে পারবে না জানি, বাইরে থেকে কিছু খাবার পাঠাবার জোগাড় করে দিই। গোরা অধীর হইয়া কহিল, বিনয়, কেন তুমি বৃথা চেষ্টা করছো? বাইরে থেকে আমি কিছুই চাইনি, হাজতে সকলের ভাগ্যে যা জোটে আমি তার চেয়ে কিছু বেশি চাইনি। বিনয় ব্যথিত চিত্তে ডাক বাংলায় ফিরিয়া আসিল। সুচরিতা রাস্তার দিকের একটা শোবার ঘরে দরজা বন্ধ করিয়া জানালা খুলিয়া বিনয়ের প্রত্যাবর্তন প্রতীক্ষা করিয়াছিল। কোনো মতেই অন্য সকলের সঙ্গ এবং আলাপ সে সহ্য করিতে পারিতেছিল না। সুচরিতা যখন দেখিল বিনয় চিন্তিত বিমর্ষ মুখে ডাক বাংলার অভিমুখে আসিতেছে, তখন আশঙ্কায় তাহার বুকের মধ্যে তোলপাড় করিতে লাগিল। বহু চেষ্টায় সে নিজেকে শান্ত করিয়া একটা বই হাতে করিয়া বসিবার ঘরে আসিল। ললিতা সেলাই ভালোবাসে না, কিন্তু সে আজ চুপ করিয়া কোণে বসিয়া সেলাই করিতেছিল। লাবণ্য সুধীরকে লইয়া ইংরেজি বানানের খেলা লিখিতেছিল। লীলা ছিল দর্শক। হারানবাবু বরদা সুন্দরীর সঙ্গে আগামী কল্লকার উৎসবের কথা আলোচনা করিতেছিলেন। আজ প্রাতকালে পুলিশের সঙ্গে গোরার বিরোধের ইতিহাস বিনয় সমস্ত বিবৃত করিয়া বলিল। সুচরিতা স্তব্ধ হইয়া বসিয়া রহিল। ললিতার কোল হইতে সেলাই পড়িয়া গেল এবং মুখ লাল হইয়া উঠিল। বরদা সুন্দরী কহিলেন, আপনি কিছু ভাববেন না বিনয়বাবু, আজ সন্ধ্যাবেলায় ম্যাজিস্ট্রেট সাহেবের মেমের কাছে গৌরমোহন বাবুর জন্যে আমি নিজে অনুরোধ করব। বিনয় কহিল, না, আপনি তা করবেন না। গোরা যদি শুনতে পায় তাহলে জীবনে সে আমাকে আর ক্ষমা করবে না। সুধীর কহিল, তার ডিফেন্সের জন্যে তো কোনো বন্দোবস্ত করতে হবে। জামিন দিয়া খালাসের চেষ্টা আর উকিল নিয়োগ সম্বন্ধে গোরা যে সকল আপত্তি করিয়াছিল বিনয় তাহা সমস্তই বলিল। শুনিয়া হারানবাবু অসহিষ্ণু হইয়া কহিলেন, এ সমস্ত বাড়াবাড়ি। হারানবাবুর প্রতি ললিতার মনের ভাব যাই থাক, সে এ পর্যন্ত তাহাকে মান্য করিয়া আসিয়াছে, কখনো তাহার সঙ্গে তর্কে যোগ দেয় নাই। আজ সে তীব্রভাবে মাথা নাড়িয়া বলিয়া উঠিল, কিছুমাত্র বাড়াবাড়ি নয়, গৌরবাবু যা করেছেন সে ঠিক করেছে। ম্যাজিস্ট্রেট আমাদের জব্দ করবে আর আমরা নিজেরা নিজেকে রক্ষা করব। তাদের মোটা মাইনে যোগাবার জন্য ট্যাক্স জোগাতে হবে, আবার তাদের হাত থেকে পরিত্রাণ পেতে উকিল ফি গার্ড থেকে দিতে হবে। এমন বিচার পাওয়াছে জেলে যাওয়া ভালো। ললিতাকে হারানবাবু এতটুকু দেখিয়াছে। তাহার যে একটা মতামত আছে সে কথা কোনোদিন তিনি কোনোভাবেই কল্পনাও করেন নাই। সেই ললিতার মুখের তীব্র ভাষা শুনিয়া আশ্চর্য হইয়া গেলেন। তাহাকে ভর্ৎসনার স্বরে কহিলেন, তুমি এসব কথার কি বোঝো? যারা গোটা কত বই মুখস্থ করে পাশ করে, সবে কলেজ থেকে বেরিয়ে এসেছে, যাদের ধর্ম নেই, ধারণা নেই,
তাদের মুখ থেকে দায়িত্বহীন উন্মত্ত প্রলাপ শুনে তোমাদের মাথা ঘুরে যায়? এই বলিয়া গতকল্য সন্ধ্যার সময় গোড়া সহিত ম্যাজিস্ট্রেটের সাক্ষাৎ বিবরণ এবং সে সম্বন্ধে তাহার নিজের সঙ্গে ম্যাজিস্ট্রেটের আলাপের কথা বিবৃত করিল। চর ঘোষপুরের ব্যাপার বিনয়ের জানা ছিল না। শুনিয়া সে শঙ্কিত হইয়া উঠিল, বুঝিল ম্যাজিস্ট্রেট গোড়াকে সহজে ক্ষমা করিবে না। হারান যে উদ্দেশ্যে এই গল্পটা বলিলেন তাহা সম্পূর্ণ ব্যর্থ হইয়া গেল। তিনি যে গোড়ার সহিত তাহার দেখা হওয়া সম্বন্ধে এতক্ষণ পর্যন্ত একেবারে নীরব ছিলেন, তাহার ভিতরকার ক্ষুদ্রতা সুচরিতাকে আঘাত করিল এবং হারানবাবুর প্রত্যেক কথার মধ্যে গোড়ার প্রতি যে একটা ব্যক্তিগত ঈর্ষা প্রকাশ পাইল, তাহাতে গোড়ার এই বিপদের দিনে তাহার প্রতি উপস্থিত প্রত্যেকেরই একটা অশ্রদ্ধা জন্মাইয়া দিল। সুচরিতা এতক্ষণ চুপ করিয়াছিল, কি একটা বলিবার জন্য তাহার আবেগ উপস্থিত হইল, কিন্তু সেটা সংবরণ করিয়া সে বই খুলিয়া কম্পিত হস্তে পাতা উল্টাইতে লাগিল। ললিতা উদ্ধতভাবে কহিল, ম্যাজিস্ট্রেটের সহিত হারানবাবুর মতের যতই মিল থাক, ঘোষপুরের ব্যাপারে গৌরমোহনবাবুর মহত্ব প্রকাশ পেয়েছে। খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। এই খাঁচার ভিতর আছি, পাখি কেমনে আসে যায়। তারে ধরতে পারলে কোনো বেরি, ধরতে পারলে কোনো বেরি, পাখির পায় কেমনে আসে যায়।